নমস্কার, আমার নাম প্রতিম। আমি আজকে আমার খুব দুজন প্রিয় অভিনেতা এবং এখন অনেক দিনের একসাথে কাজ করার পর একটা বন্ধুত্বের জায়গাও হয়েছে। দুটি মানুষের সাথে আমরা আজকে একটা আড্ডায় বসেছি। এটা মনে হতেই পারে যে আমি একটা অনেকদিন পর ছবি করেছি, চালচিত্র বলে, যেটা 20 ডিসেম্বর রিলিজ করবে, এবং এই দুজন ভদ্রলোকও সেই ছবিতে আছে। এটা মনে হতেই পারে যে আবার এরা প্রমোশনের জন্য, হ্যাঁ কি ভালো ছবি, হ্যাঁ ও খুব ভালো করেছে, এরকম তো ডিরেক্টর হয় না, এই নিয়ে অনেক বাজে বকবো। কিন্তু একদমই নয়, মানে সেটা খুব কনসিয়াসলি আমরা এটা ডিসাইড করেছি চালচিত্র নিয়ে কথাই বলবো না। এবার ন্যাচারালি যদি কোনো সেন্টেন্সে বা কোনো আনসারে বা কোনো আড্ডায় সেটা চলে আসে, সেটাকে আটকাবো না। কিন্তু হয়তো ফেলুদা নিয়ে বেশি কথা হবে, হয়তো একেন বাবু নিয়ে বেশি কথা হবে, হয়তো রকি রানী নিয়ে বেশি কথা হবে অ্যাবাউট দেয়ার ক্রাফট, অ্যাবাউট দেম অ্যাজ হিউম্যান বিংস। কেননা এই নিয়ে ইউজুয়ালি ইন্টারভিউও বেরোয় না, কথাও হয় না। তো একটা আড্ডা, আমার একটা দীর্ঘ অনেক বছরের জার্নালিজমের ব্যাকগ্রাউন্ড ছিল, আমারও এরকম আড্ডা অনেক দিন দেওয়া হয়নি। তাই এটা আমরা ভাবলাম যে আমরা তিনজন মিলে আজকে একটা জাস্ট পিওর আড্ডা দেব। আমার বাঁদিকে আছে, কে বাঁদিকে আছে কে ডান দিকে আছে একটা হবে, যদি আমি শুনবো। আমার বাঁদিকে আছে টোটা রায়চৌধুরী, এবং আমার ডান দিকে অনির্বাণ চক্রবর্তী। তো প্রথমেই কে কোথায় বসবে, আমি তো সেন্টার স্টেজ নিয়ে নিয়েছিলাম, যে সেই নিয়ে একটা শুরু হলো। কেননা বম্বেতে এটা বিশাল ব্যাপার যে সঞ্জয় লীলা বনসালি লেফট প্রোফাইল ছাড়া তিনি ছবিও তোলার না, তিনি ইন্টারভিউও দেন না। টোটা তুমিও খুব, আমি দেখলাম খুব কেয়ারফুলি ইউ চোজ যে তোমার বাঁ দিকটা দেখা যাবে ফ্রেমে। এটা কি, এটা কেন এক্সপ্লেন? না, ইউজুয়ালি আমি খেয়াল করে দেখেছি লেফট প্রোফাইলটা আমার বেটার আছে ফর সাম রিজন অর দি আদার। এতদিন কাজ করে যেটুকুনি উপলব্ধি হয়েছে। এইবার আমি যার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, সেই অনির্বাণ চক্রবর্তী, তার যে লেভেলে ফ্যান ফলোইং, আমার কিছুটা তো ভালো দেখতে তো অন্তত হতে হবে। আমার নয় ফ্যানরা আমাকে অতটা হয়তো দেখবে না, অনির্বাণকে দেখবে, কিন্তু আমার প্রোফাইলটাতে একটু দেখে, একটু যতজন দেখার ততজন দেখে একটু। এটা হচ্ছে সবচেয়ে মানে খারাপ আনসার হলো, যেটা কি করে এটাকে কাভার আপ করবো সেই জন্য। না, আমার একটা সুবিধা আছে। অ্যাকচুয়ালি ওকে প্রথমে বলা হয়েছিল যে ওকে এখানে বসতে দিয়েছিল, আমাকে ওখানে বসতে দিয়েছিল, তারপরে ও ওই প্রোফাইলের চক্করে ওখানে গিয়ে বসেছে। এবার আমি তখন তার আগে বললাম যে আমি অ্যাকচুয়ালি এটা বুঝি না যে লেফট প্রোফাইলটা ভালো না খারাপ। আমার মনে হয় এটা মানে কিছু হয়তো রিলেটেড। তোমার কি পার্টিং করা, চুল সিটি করা না, একটা কিছু আছে। সেটা কি দেখা গেলে ভালো লাগে নাকি? মানে লেফটে বসলে হয়তো ছেলেদের দেখা যায় না, তা নয়। একদম দেখেছি, এটা হয়তো একটা কাইন্ড অফ মেন্টাল কন্ডিশনিং বলতে পারো। যখন এই দিক থেকে ছবি তোলা হয় বেটার, ভালো দিক থেকে জানি না কতটা ভালো আসে কি আসে, আমি আসলে কোন খেয়াল করি না। তুমি তো ঐশ্বরিয়া রায়, তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে নাও ছবি ভালো না। আমার চুলের কথা কেন মনে হলো, আমার যেহেতু দুদিক থেকে আমি ভাবলাম সেটা একটা কারণ হতে পারে যে আমার দুদিক থেকেই ভালো লাগে বা দুদিক থেকে খারাপ লাগে। হ্যাঁ, এটা একটা ফেমাস, এটা এক্সট্রিম কন্ডিশন আমি দেখেছি মোমো মাসি। ও হ্যাঁ, উনি বাঁ দিক ছাড়া, কেননা আমি অঞ্জনদা আমাকে আলাদা করে কানে ডেকে বলেছিল, মৃণাল বাবু একবার বলেছিলেন মোমো তোমাকে বাঁ দিক থেকে দেখতে সুন্দর লাগে। ওকে, এরপর থেকে যত ছবি, যত এই তুমি আমার বাঁ দিকটা নিচ্ছ তো, এই সৌমিক, এই শুভঙ্কর তুমি আমার বাঁ দিকটা নিচ্ছ তো এটা লোকেদের এটা থাকে। এবং আমার কিরম মনে হয়, মানে ইউ মাইট বি অ্যান এক্সেপশন, সব অ্যাক্টররাই জানে তাকে কোন অ্যাঙ্গেলে বেস্ট দেখতে লাগে অন ক্যামেরা। ক্যামেরাটা তো একটা অন্যরকম দেখতে লাগে মানুষকে। তো সেটা মানে লেটস নট, ওটাই কমন। যখন আমি অ্যাক্টিং করি তখন আর সেটা আর মাথায় রাখি, সেটা মাথায় রাখলে খুব মুশকিল। আমি দেখেছি আমার কলিগদের একদম ল্যাজিকে বলে হয়ে যেত ওই অ্যাঙ্গেল বজায় রাখতে, তখন মাথায় রাখি না। বাট এই যখন প্রমোশন করতে আসি বা বিশেষ করে যখন ছবি তুলতে যাই, তখন একটা কোথাও বলতে পারো যে টেন্ডেন্সি টুয়ার্ডস দ্য লেফট, বাট সেটা কিন্তু আমার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট ভাববেন না। আজকাল তো সব দিকে একটা ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। এটা একটা পিওরলি ইন টার্মস অফ ফেশিয়াল প্রেপোজিশনিং। হ্যাঁ, আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে তোমাদের দুজনের, আমি এটা ভাবছিলাম, তার কিছু প্রশ্ন
নোট করছিলাম যে কি তোমাদের নিয়ে আড্ডা মারা যায়, দুজনেই মানে এটা আমার বলতে খুব একটা ইয়ে নেই যে দুজনেই আমার থেকে বয়সে বড়, কিন্তু ফর সাম রিজন আমি টোটা বলি, কখনো টোটা দা বলি, আবার অনির্বাণ দাকে অনির্বাণ দা বলি। হতে পারে যে সিমিলার এজ, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু স্পেসিফিক্স। এই যে ইমেজটা, এটা কি তোমার মনে হচ্ছে ইট ইজ জাস্ট তোমরা যেরকম রিয়েল লাইফে বা তোমরা যেরকম চরিত্র করো, কারণ তোমাকে একটা তো একেন বাবুর সাথে একটা তোমার মানে বিগ ব্রেক থ্রু যেটাকে বলে, সেটা একটা বয়স কাইন্ড অফ রেজিস্টার হয়ে গেছে। হ্যাঁ, হয়তো তুমি মাচ ইয়াঙ্গার দ্যান হোয়াট একেন বাবুস এজ ইজ, আর টোটা এখনো খুব ইয়াঙ্গিশ ক্যারেক্টার্স করছে, ইয়াঙ্গার দ্যান মেবি হিজ অ্যাকচুয়াল এজ। তোমাদের কি মনে হয়? আমার দুটো রিজন মনে হয়। প্রথম রিজনটা হচ্ছে ডিস্টিংক্ট ল্যাক অফ পার্সোনালিটি আমার, যেটা ওর আছে। সেখানে মনে হচ্ছে ও খুব ফ্রিভুলাস, ও তার মানে একটু কম বয়স, ওকে নাম ধরে ডাকা যেতে পারে। আর আরেকটা হতে পারে যেটা আমার মনে হয় অনেকটা সিরিয়াস সাইড, তোমার সঙ্গে আমার মানে তুমি আমাকে গত 20 বছর ধরে দেখছো, অনির্বাণকে আমরা দেখছি হয়তো 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর থেকে। তো ওই সেন্স অফ ফ্যামিলিয়ারিটি আমার সঙ্গে বেশি বলে তোমার মনে হচ্ছে যে কোথায় জানো ওই আগলটা একটু কম। তুমি হয়তো আজকের দিনে মানে হয়তো আজ থেকে 15 বছর পরে তোমার সঙ্গে যদি অনির্বাণের আগে থেকে আলাদা থাকে, এখন হয়তো অনির্বাণী। এইটা আমি ঠিক জানি না, কারণ আমার অ্যাকচুয়ালি যেমন তুমি এরকম আরো অনেক ডিরেক্টরসরা বা আমার কো অ্যাক্টরসরা যারা আমার থেকে ছোট, তারা কিন্তু আমাকে নাম ডাকে, অনির্বাণ বলি ডাকে। হ্যাঁ, মানে অনির্বাণ বলে, তুমি বলে, তুই বলে। হ্যাঁ, তো এইটার আমি অনেক ভ্যারিয়েশন দেখেছি। এবার হ্যাঁ, তোমার ন্যাচারালি যেটা আছে, এবং আমার এটা নিয়ে নিজের কখনো মানে ভেবে দেখার সময় হয় না যে না একদমই না, আমার একদমই অস্বস্তি হয় না এটা নিয়ে। মানে আমি হয়তো খেয়ালও করি না, আমার অনেক কিছু নেই অস্বস্তি হয় না, আমি অনেক খুব কমফোর্টেবলি সেগুলো। যেমন আমার ধরো চুল ওঠা, যেটা চুল ওঠাতে তো মানে আমার খুব এইরকম অবস্থা আমাকে অনেক বছর ধরে লোকে দেখছে। মানে আমার বেশ অল্প বয়সেই একটা সময় চুল উঠে গিয়ে এরকম একটা চেহারা হয়ে গেল, এবং আমি কিন্তু সেটা নিয়ে কখনো বদার ছিলাম মানে, বা তাহলে এটাকে আটকানোর জন্য মানে আমি ধরো অভিনেতা না সেটা বাদ দিয়ে বলছি, এমনি জীবনেও তো মানুষজন ওটা নিয়ে ভাবে, বা যেটা সেটা মানে একদম রাইটফুলি সেটা নিয়ে কনসার্ন হতে পারে। কিন্তু আমার কোনোদিন যেমন সেটা নিয়ে কোনোদিন ভাবনা হয়নি, না ক্রাইসিস তো নেই, কোনোদিন ভেবেও দেখিনি যে কি করে এটা আটকানো যাবে, কি মারতে হবে, কি কিছু হবে, আমি কখনো কিছু করিনি। শুধু আমাকে কে কি বলে মানে অ্যাড্রেসটা কি বলে করে, মানে তাতে দাদা আছে না কাকু আছে না কিছু নেই, তুমি বলে না তুই বলে, আমাকে আপনি বলে বললে আমার একটু অস্বস্তি হয়, কারণ আমি ওটাতে ফ্যামিলিয়ার না খুব একটা। কিন্তু বাদ বাকি এভরিথিং ইজ। তুমি চুল নিয়ে যখন কথা বললি, কোনো ডিরেক্টর বা কোনো কো অ্যাক্টর তোমাকে বলেছে যে হেয়ার উইভিংটা কনসিডার করলাম? আমার মনে হয় এটা বোধহয় দেখলেই বোঝা যায় যে আমি এটা নিয়ে কমফোর্টেবল। হ্যাঁ, ভেরি মাচ। হ্যাঁ, ঠিক। সুতরাং এইটা নিয়ে আর আমাকে আমি কমপ্লিমেন্টস যত পাই সেটা তো চুল উঠে যাওয়ার পরেই, আগে অত পাত্র পাই। তো এইটা আমি তোমাকে জিজ্ঞেস করতাম, এই যেটা টোটা এক্ষুনি বললো যে অনির্বাণ চক্রবর্তীর ফেনামেনা দ্য রাইজ, এটা লাস্ট 4-5 বছরে হয়েছে। একটা হিউজ চাঙ্ক অফ ইউর লাইফ তোমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, আমিও শুনিনি, জায়গা টোটা শুনেছে কিনা, এবং মাস অডিয়েন্সেস তো জানতোই না, হয়তো তুমি থিয়েটার করেছো এই সময়টা। এটা আফসোস হয় যে একটা বিগ চাঙ্ক অফ ইউর লাইফ ইউ কুড হ্যাভ done such brilliant work on camera, on stage, on OTT. দেখো, OTT অলমোস্ট কলকাতাতে যখন এসছে তার পরপরই আমি শুরু করেছি। OTT-টা ইজ আউট। হ্যাঁ, ওটা। তার আগে যেটা ফিল্ম আমি দেখতাম, থিয়েটার আমি করতাম, কিন্তু আমি কখনোই মানে অভিনয় আমার পেশা হবে আমি কখনো এরকম ভাবিনি, বা এমনও না যে একটা ইচ্ছা ছিল কিন্তু আমি আমার পারিপার্শ্বিকের জন্য করে উঠতে পারিনি, তেমনও না, আমি কোনো ভাবিনি। আমি আমার অন্য ক্যারিয়ার ছিল অ্যাকাডেমিক্সে, আমি সেটা করতাম, আর তার সাথে থিয়েটারে অভিনয় করতাম, যেটা আমি এনজয় করতাম। এবার ওই যে প্রফেশনটা ছেড়ে দিলাম, সেটা কিন্তু এইটা ভেবে না যে আমি ফিল্মে করব বা টেলিভিশন করব বা OTT করব, আমি কিন্তু থিয়েটার করবো বলে ছেড়ে দিয়েছি। কারণ তখন কি হয়েছে, আগে কলকাতায় থিয়েটার হতো যে পার্টিকুলার কিছু মানে ডে অফ দ্য উইক তারা বসতো গ্রুপের লোকেরা, এবং ইভিনিংয়ে রিহার্সালস হতো। এবার
ওই অ্যারাউন্ড ধরো 2017-2016 এখানে ওই রেপার্টরি ফর্মে দলগুলো কাজ করতে শুরু করলো, যে ওটা সারাদিন ধরে রিহার্সাল হয় এবং কম সময়ের মধ্যে নাটক তৈরি করে। এবার তখন আমাকে কলকাতার যারা থিয়েটার ডিরেক্টররা তারা অনেকে চিনতেন, কারণ আমি অনেকদিন ধরে খুবই অল্প অল্প করে কিন্তু থিয়েটার কন্টিনিউয়াসলি করে যাচ্ছিলাম। এবারে তারা আমাকে তাদের প্রোডাকশানে ইনভাইট করছেন করবার জন্য, যাদের সাথে আমি নিজেই কাজ করতে চাই, কিন্তু আমার সেটা অ্যাকসেপ্ট করা সম্ভব হচ্ছিল না এই কারণে, কারণ সারাদিন ধরে রিহার্সাল দেওয়া আমার পক্ষে সম্ভব না। তখন আমার একটা টেম্পটেশন হলো যে ওটাও আমি ভালোবাসি যেটা করছি, আবার এটাও আমার করতে ইচ্ছা করছে। আমার মনে হচ্ছে যে আমি যদি এখনো না করি পরে আর কখনো আমারটা করা হবে না, এবার দুদিকে পা রেখে যাওয়া যাবে না। তো আমি তখন ডিসাইড করলাম যে আমি চাকরিটা ছেড়ে দিই, এটা করি। তারপরে কিন্তু শুরুতে প্রায় বছরখানেক, মানে 2017-এ ছাড়লাম, 2018-এ এই 1 বছর আমি শুধুই থিয়েটার করছি এবং প্রচুর দলে অভিনয় করতাম। তারপরে এইটা হলো আফসোস অত হয় না, মানে আমি যবে থেকে করছি তবে থেকে আমি এক নাগারে এবং প্রচুর কাজ করার সুযোগ পাচ্ছি, সেটার জন্য আফসোস করার একটা সুযোগ হয়নি। আমাকে অনেকে বলেন, আমার সিনিয়ররা যাদের সাথে আমি এখন অভিনয় করি, আমাকে আমার সিনিয়ররা অনেকে বলেন যে তুমি যদি আগে আসতে তুমি আরো অনেক সুযোগ, মানে আমরা যখন অভিনয় করেছি হ্যাঁ তখন যদি তুমি অনেক ডিরেক্টরের নাম করে বলেন যাদের সাথে আমি কাজ করতে পারিনি, সেটা তখন মনে হয় যে ঠিকই। বাট ঠিক আছে, আমি মানে এমনিতেই কোনো কিছুর জন্যই খুব একটা ডিপেন্ড করি না, মানে লাইফে হ্যাঁ 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 সেটা থাকার চেষ্টা করি, শুধু এটা নিয়েও করি না, কিন্তু নিশ্চয়ই হলে ভালো হতো। ওটা মানে একদম কন্ট্রাস্ট, বহু বহু বছর ইউ আর অ্যাট দিস। কত বছর? নেক্সট ডে 30 years. তো যেটা ফার্স্ট আমার যেটা মনে হয়, when someone is doing something for 30 years, তুমি যখন এখনো একটা ধরো 7টায় কল টাইম, তোমার ফার্স্ট শট, and you are always on time, and তোমার ফার্স্ট শট তো 9টার সময় নেওয়া হচ্ছে, you feel the same excitement এত বছর পরেও না? is it like আজকে আবার 12-14 ঘন্টা এই চলচ্চিত্র, 12-14 ঘন্টা এই ফেলুদার প্রজেক্ট, এটা করে কালকে তাহলে আমাদের বম্বে একটা শুট আছে, মানে has it become like a way of living rather than যে excitement? মানে আমরা যারা সিনেমার জগতে ঢুকেছি, আমরা মেইন তো টাকা ভেবে খুব, আমি শিওর খুব কম পার্সেন্টেজ লোক, ফার্স্টে দ্য আর্ট, দ্য এনজয়মেন্ট, দ্য ক্রিয়েশন, এই একটা চরিত্র তৈরি করা, একটা লোকেরা দেখবে, লোকেরা ভালো বলবে, এই থেকেই তো শুরু হওয়া অলওয়েজ। তো সেইখান থেকে এত বছর পরেও কি দ্য এক্সাইটমেন্ট, দ্য এনার্জি ইজ দ্য সেম, অর একটু হলেও একটু বিজনেস লাইক হয়েছে? না, বিজনেস লাইক হয়নি। তার বড় কারণ হচ্ছে 30 বছরে আমি 2টো ছবি করেছিলাম শুধুমাত্র পয়সার জন্য। ওকে, বাকি কাজ আমার ভালো না লাগলে আমি জীবনে, এটা আমার প্রোডাকশন ম্যানেজাররা বলে তুমি যা কাজ চুজ করেছো তার প্রায় দ্বিগুণ কাজ না বলেছো। আমি বরাবরই ছিলাম, যখন আমার খুব খারাপ সময় একটা মাঝখানে 7-8 বছর একটা ফেজ এসেছিল, তো প্র্যাকটিক্যালি কোনো কাজ প্রায় আসছে না, তখন হয়তো কারো ডেট পাওয়া যাচ্ছে না বা কারো রেটে পোষাচ্ছে না, সেই কাজগুলো আমার কাছে আসতো। আই ওয়াজ নেভার the first preference for any of the projects during those 7-8 years. কিন্তু তখনও আমার কাছে যখন আমার মনের মতো প্রজেক্ট আসেনি বা কাজ আসেনি, আমি পারতাম না। ওই 2টো সময় একটা ডেসপিরেশন এসে গেছে, তখন কিছু করা ছিল না, তো সেটা করেছি। এবং সেই কারণে জানো তো এখনো কাজটাকে আমার মনে হয় মানে this is something which I was born to do. এটা ছাড়া আমি অন্য কিছু কাজ, হয়তো অনেক কিছু কাজ করতে পারি, হয়তো এর থেকে অনেক বেশি রোজগার করতে পারবো, কিন্তু এই আনন্দটা কোনো জায়গায় পাবো না, এতটা মন থেকে কাজ আমি করতে পারবো না। সে কারণে এখনো যখন কাজ থাকে না, তুমি বলো নি আই এম অন টাইম, আমি 5 মিনিট আগে হলেও এসে ওই পরিবেশটার মধ্যে নিজেকে না মানে থিতু হওয়ার, আমার যে সেদিনকার যে পোর্শনসগুলো যেগুলো আমরা ইয়ে করবো, শুট করবো, সেগুলো নিয়ে একটু বসা, পোস্টার ও আর্টিস্টের সঙ্গে রিহার্স করা, ডিরেক্টরের সঙ্গে কথা বলা, আছে কি কি ভাবছো তুমি, কিভাবে কি করে, দ্যাট হোল প্রসেস এক্সাইটস মি। এখনো কিন্তু আমার সেই এক্সাইটমেন্টটা আছে, এবং যতদিন, যেটা বললে তুমি, যেদিনকেই মনে হবে এক্সাইটমেন্টটা চলে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ডে আই উইল কুইট, irregardless of the quantum of work that I have or don't have, আমি সেদিনকেই ছেড়ে দেবো। তখন মনে হবে যে না, এইবার আমি তঞ্চকতা করছি আমার দর্শকদের সঙ্গে।
এই যে তুমি বললে 7-8 বছর ওয়াজ ডিফিকাল্ট ইন টার্মস অফ ওয়ার্ক, আবার তারই একটা কন্ট্রাস্ট লাস্ট 1-2 বছরে দেখা যাচ্ছে তুমি one of the biggest production houses, one of the biggest directors, রকি রানিকে মানে একদম সারা ফেলে দিয়েছিলে তোমার পারফরমেন্স এবং তোমার সেই বিখ্যাত নাচ রণবীরের সাথে এবং অন ইওর ওন, এবং সৃজিত তোমাকে ফেলুদা হিসেবে কাস্ট করলো, তার একটা আলাদা একটা গ্ল্যামার আছে, ফেলুদা ইজ and you are getting very interesting roles on OTT. এইটা কি টোটা 2.0 বলা যায় যে এটার একটা রিবার্থ অফ, আমি কালকে একটা ইন্টারভিউতে বলেছিলাম, আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে তুমি রকি রানি দেখি টোটাকে কাজ করলে, সেটা অনেকই আমাকে না, আমি টোটাকে অনেক বছর ধরে চেষ্টা করছি একসাথে কাজ করার, ফাইনালি এটাই হলো, এবং এক সময় রকি রানিটাও রিলিজ করেছিল। কিন্তু তোমার হাউ ডু ইউ লুক অ্যাট ইট যে দিস ইজ আ ফেজ হুইচ ইজ ইউ হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড আর এখন সেটা ফাইনালি এসেছে? দেখুন, সবকিছুর একটা সময় থাকে, আর তাছাড়া আমার একটা না মানে যেটা অনির্বাণের ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে প্রযোজ্য, আমরা এমন একটা বয়সে এসেছি থ্যাঙ্কফুলি, আর এমন একটা মিডিয়াম এখন খুব স্ট্রং হয়েছে ওটিটি, যেটাতে আমাদের বয়সী চরিত্ররা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। এটা মেইন স্ট্রিম ফিল্মে বা মেইন স্ট্রিম টেলিভিশনে হয়তো সেই প্রাধান্যটা পায় না, পাচ্ছে। তাতে করে উই আর দ্য রাইট পিপল অ্যাট দ্য রাইট মিডিয়াম অ্যাট দ্য রাইট টাইম। তো সেইটা আর কি হয়, যেটা আমি ফিল করেছি যে তুমি যদি বরাবর চুজি হও তাতে তুমি কম কাজ করো, কম কাজ করলে লোকে তোমায় কম দেখবে, কম দেখলে লোকে কিন্তু তোমার প্রতি একটা ইন্টারেস্ট দেখতে চাইবে। সে কারণে ওই ইন্টারেস্টটা হয়তো বজায় থেকেছে, এবং আমার একটা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলেছি, নিজে বদলেছি, ফাদার টাইম চেঞ্জড আ লট অফ থিংস। তো সেই কারণে না আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড ফেজ যেটাতে আমি আছি রাইট নাও। আই এম প্লেইং আ ক্যারেক্টার, whether I'm the lead role or whether I'm the supporting role is incidental. এই মুহূর্তে এই সময় আমরা চরিত্র। তো এই ফেজটা তুমি যদি বলো 2.0, এটা বেসিক্যালি বাংলা ইন্ডাস্ট্রি 2.0 চলছে। সেই আমি দেখেছি মোটামুটি 2020-2021 থেকে একটা চিন্তাধারায় একটা টেকটনিক শিফট এসেছে। তলায় তলায় হয়েছে, অনেকে বুঝতে পারছে না, কিন্তু হয়েছে। নতুন নতুন ছেলেরা আসছে, পরিচালনায় বলতে পারো বা স্ক্রিপ্ট রাইটিং এ বলতে পারো, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, আমরা নতুন নতুন কাজ দেখছি, নতুন ফরম্যাটে কাজ দেখছি। সব মিলিয়ে না একটা, ধরো আমি বলবো যে আমাদের ওয়ার্কিং অ্যাটমসফিয়ার একটা 2.0 চলছে, and I'm just a part of it. I think across the country, not just Bangla, Bombayতেও অনেক ইন্টারেস্টিং কাজ হচ্ছে। একটা জিনিস মানে তোমার ক্ষেত্রে যেটা ভীষণ আমার মনে হয় যে, এবং আমার পার্সোনালিও কিভাবে আমি এফেক্টেড হয়েছিলাম বলতে পারো, বা আমার উপর ইম্প্যাক্ট করেছিল, সেটা বলছি আমি তোমাকে। অনেকেই চার্লি চ্যাপলিনকে অ্যাকচুয়ালি কিরম দেখতে জানতো, কারণ তার যে ইমেজটা, আমার সেটা মনে হয় তোমার আর একেন বাবু সেটা হয়েছে। কেননা আমি যখন আমার নেটফ্লিক্সের শো পরিতে তোমার কাস্ট করলাম, এবং তোমার ফার্স্ট এপিসোডেই তোমার সিনস ছিল, কি ভালো করেছে, তোমার শোটা ছিল। তো আমি বললাম যে অনেকেই দেখেছে, অনেক বাঙালি, কিন্তু বিকজ দ্য লুক ওয়াজ ডিফারেন্ট, এটা যে সেই মানুষটাই সেটা, এটা কি হাউ ডু ইউ লুক অ্যাট ইট? এটা তোমার কি বোন বেন মানে যাই করি না কেন ওইটার সাথে কম্প্যারিজন, ওই লুকটার সাথে কম্প্যারিজন, এটা 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 তুমি কিভাবে, এটা নিয়ে নিশ্চয়ই ভেবেছো? হ্যাঁ, দেখো একটা ফ্যাক্ট হচ্ছে যে আমি তো একদমই এই ইন্ডাস্ট্রির বাইরের লোক ছিলাম। এবার 2018-তে আমি প্রথম যে মেজর যে অফারটা পাই সেটা হচ্ছে একেন বাবু, অ্যান্ড ফ্রম সিজন 1 ইটসেলফ ইট ওয়াজ আ হিউজ হিট, এবং লোকজন পছন্দ করলো, এবং আমাকে প্রথমে ওই অবস্থায় দেখেই পছন্দ করলো। এবার যারা সাধারণত ধরুন ফিল্ম দেখে বা ওটিটি দেখে বা টেলিভিশন দেখে, তারা আমাকে চিনতো না, আমাকে চিনতো একমাত্র অভিনেতা হিসেবে, আমাকে চিনতো একমাত্র যে অল্প সংখ্যক লোক থিয়েটার দেখে। তো তাদের কাছে আমি প্রথম ওটা হিসেবেই পরিচিত হলাম, এবং এটা ওই চরিত্রটা তো পছন্দ হয়ে গেল, ওরা ভালোবেসে ফেললো একেন বাবুকে।
এবং যেহেতু খুব ঘন ঘন, মানে প্রথম কিন্তু 2টো সিজন হয়েছিল ইন দ্য সেম ইয়ার, মানে সিজন 1 অ্যান্ড সিজন 2 2018-র মধ্যে, মানে এত পপুলার হয়ে গেছে। তো তখন আমাকে দেখতে শুরু করলো এবং তখন আমি অন্যান্য কাজ সবে পেতে শুরু করেছি। এবার এই যে ধরো সামনের জানুয়ারিতে যে একেন বাবুটা আসছে, সেটা হচ্ছে সিজন 8, আর 2টো ফিল্ম হয়ে গেছে। মানে আমি আই প্লেড দিস ক্যারেক্টার ফর দ্য 10th টাইম এইটুকু সময়ের মধ্যে, এবং সেটাও দর্শকদের একটা খুব ভালো লাগার চরিত্র। সুতরাং ওই যে আমার আইডেন্টিটির সাথে ওটা যে জুড়ে গেছে, এবং আমার ধারণা আমি যখন একেন বাবু আর করবো না, তখনও আমি যদি অভিনয় কন্টিনিউ করি, তখন কিন্তু ওই একেন বাবুর চরিত্রে অভিনয় করতাম, এই পরিচয়টা থেকে যাবে। এবং সেটার মধ্যে কিন্তু আমার কোনো রকম যে কেন আর অন্য কিছু রেফারেন্স বলছে না, ওটাকেই কেন রেফারেন্স পয়েন্ট ধরে, আমার কাছে এটা খুব ক্লিয়ার যে এটা তাদের পছন্দ, এবং আমাকে সবচেয়ে বেশিবার এই চরিত্রেই দেখেছে। এবার আমি যেটা আমার জন্যে খারাপ হতো বা হয়তো আমার মন খারাপ হতো যদি আমি অন্য যে চরিত্রগুলো করছি সেগুলো যদি অ্যাপ্রিসিয়েট না হতো। হ্যাঁ, আমি যখন ওইগুলো করছি সেটা নেগেটিভ শেডের ক্যারেক্টার হতে পারে, গ্রে হতে পারে, ভালো মানুষ হতে পারে, অন্য কোনো কমিক চরিত্র হতে পারে, তখন কিন্তু আমাকে আলাদা করেই দেখছে। তখন বলছে না যে একেন বাবু বা একেন বাবুর মতো বা একেন বাবুর মতো না। এই যে তুমি যে কথাটা বললে, যারা দেখেছেন তারা আমাকে চেনেন, কিন্তু অন্যটা দেখেছেন, ওটা দেখে ভালো লেগেছে তাদের, হ্যাঁ, বুঝতে পারছে না যে আমি সেই। এবার সেটা তো আমি মানে সাকসেস হিসেবেই দেখি যে আমাকে আলাদা আলাদা চরিত্র আমাকে অফার করা হচ্ছে, এবং আমি সেগুলো আমার মতো করে করতে পারছি, এবং দর্শকরা সেটা পছন্দ করছে। এইটা আমি দেখো যে কোনো একটারই মানে চাই এটা যে আমি আলাদা আলাদা রোল প্লে করবো, এবার আলাদা ধরনের অভিনয় করবো। আমি কিন্তু যখন ধর 2018-তে আমি এটাতে সাফল্য পেলাম, সত্যি কথা আমার কাছে কিন্তু একেন বাবু ধরনের চরিত্র আরো এসেছিল। হ্যাঁ, আমি কিন্তু তখন আমার হাতে যে প্রচুর কাজ রয়েছে তা কিন্তু না শুরুতে, কিন্তু আমি সেটা রেজিস্ট করেছিলাম যে আমি এই ধরনের চরিত্র আর করবো না। হ্যাঁ, কারণ যেটা হবে আমার কাছে তো খুব মনোটোনাস হয়ে যাবে, আমি আর এনজয় করবো না হয়তো অভিনয় করা। তবুও এটা একটা চাইলেই যে সবসময় হয় এমন না, মানে অনেক ওরকম উদাহরণ আছে, কিন্তু আমি বলবো ব্লেসড যে আমি সেই সুযোগটা আমি পেয়েছি। ডিরেক্টররা ধরো তুমি আমাকে যে সুতার সাথে তো একেন বাবুর কোনো যে 3বার কোনোটার মিল নেই, অন্যান্য ডিরেক্টররা আমাকে যে দিয়েছেন কাজ, যার সাথে আমি রিপিটেডলি কাজ করেছি, তারা কেউ একেন বাবুর মতো, মানে একেন বাবুর গ্লোরি একেন বাবুর জায়গায় আছে, কিন্তু সেটা আমার অন্য চরিত্রের গ্লোরিকে কেড়ে নিতে পারেনি। হ্যাঁ, সেইটা আমার নিজের জন্য যেমন ভালো হয়েছে। আমি এটা দেখি রাস্তায় অনেক সময় হয় যে যারা আমাকে চিনতে পারেন কোনো জায়গায়, অনেক সময় তাদের মধ্যে অনেকেই আছে যারা একেন বাবু সম্বোধন করে। আমি কিন্তু সেটা মানে তারা তো আমাকে টিজ করার জন্য বলছেন, অফকোর্স আমি সেটাকে সেই জন্য তাদের ভালো লাগা ভালোবাসার এক্সটেনশন হিসেবেই দেখি, আমি সেটা এনজয় করি। হ্যাঁ, যদি উল্টোটা হতো যেটা আমি বললাম একটু আগে, সেটা করলে নিশ্চয়ই আমার ক্যারিয়ারের জন্য খারাপ হতো, আমার মন খারাপও হতো, কিন্তু সেটা সামহাউ হচ্ছে না। তুমি যখন একটা কোনো লাইটের রোল করো which is maybe different from একেন বাবু, কিন্তু একটু হাসির চরিত্র, লাইট চরিত্র, স্পেশালি জটায়ু, তখন কি মেন্টালি তুমি খুব কনসিয়াসলি ট্রাই করো যে এই এক্সপ্রেশনগুলো অ্যাভয়েড করবো, কারণ এগুলো ভীষণ একেন বাবু হয়ে যাবে? এইটা খুব ভালো কোয়েশ্চেন। আমি একটু অন্য কথাও বলবো এর সাথে, সেটা হচ্ছে দেখো আমি তো ট্রেইনড অ্যাক্টর না, আমি থিয়েটার দীর্ঘদিন করেছি, সেটা করার ফলে যে একটা স্কিল ডেভেলপ করে সেটা হয়েছে, কিন্তু ফিল্মে অভিনয় কিভাবে করতে হয় তাই নিয়ে না আমার কোনো পড়াশুনো ছিল যখন করতে এসেছি, না আমি এই এনভায়রনমেন্টে কোনোদিন ছিলাম, না আমি শুটিং দেখেছি। হ্যাঁ, তো আমার কাছে পুরোটাই একটা আমার মন গড়া একটা আইডিয়া ছিল। হ্যাঁ, এবার আমি বরাবরই মানে আমি আনট্রেন্ড একজন অ্যাক্টর হওয়ার জন্য আমার নিজের কাছে কিছু প্রসেস ছিল যে আমি কিভাবে একটা ক্যারেক্টারকে অ্যাপ্রোচ করব। ইভেন আমাকে যখন কোনো একেন বাবু যখন প্রথমবার দেওয়া হয়েছিল বা পরে যখন কোনো কমিক ক্যারেক্টার দেওয়া হয়, আমি সেটাকে কখনোই একটা কমিক ক্যারেক্টার হিসেবে নিজের কাছে দাঁড় করাই না। স্ক্রিপ্ট যদি আমাকে হেল্প করে তাহলে ইন দ্য রাইট পজিশন টাইমিং ঠিক রেখে আমি ডেলিভার করতে পারি, যদি তাহলে অ্যাকচুয়ালি কমেডিটা তৈরি হবে বলে আমার বিশ্বাস। আদারওয়াইজ
আমি একটা কমেডি করার চেষ্টা কখনো করি না, আমার মনে হয় সেটা সবচেয়ে খারাপ কমেডি হবে আর কি। তো সেইটা করার চেষ্টা করি না। এবার সেইটা করতে করতে যেখানে যেখানে সাকসেসফুল হই সেখানে ওটা তৈরি হয়, কিন্তু সেটার জন্য আমার খুব বিশেষ করে দরকার যেটা সেটা হচ্ছে স্ক্রিপ্টের সাপোর্ট বলে মনে হয়। মানে সেটা যদি খুব ক্রিস উইটি ইন্টেলিজেন্ট না হয় তাহলে ওই সিচুয়েশনটাই তৈরি হবে না, এইটা আমার বিশ্বাস। আর একটা যেটা সেটা হচ্ছে অন্য ক্যারেক্টারে যখন অ্যাপ্রোচ করি, যখন ধরো আমি কমিক ক্যারেক্টার করছি বা সিরিয়াস ক্যারেক্টার করছি, নেগেটিভ ক্যারেক্টার করছি, আমার নিজের কাছে প্রিপারেশনের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে ক্যারেক্টারকে অ্যাপ্রোচ করার জন্য, সেটা হচ্ছে যে ওই মানুষটা কীরকম অ্যাকচুয়ালি সেইটা বোঝবার চেষ্টা করি, এবং ওইটা ছাড়া আর কিছুই করার চেষ্টা করি না। সিনসগুলো বারবার পড়ে, অন্য সিন পড়ে, এবার এ কেন এরম রিয়াক্ট করছে, কেন এই কথাটা বললো, কি হতে পারে, এইটা পড়ে অনেক কিছু বলা থাকে, অনেক কিছু তো বলা থাকে না, সেটা করে একটা ইমাজিনারি মানুষটার একটা চেহারা বোনা, মনটা কি, মস্তিষ্কটা কি, এইটা এবার আমি করি যেটা সেটা হচ্ছে যেদিনকে ওটার ওই সিনটা থাকে সেদিনকে ওর লাইনগুলো আমি পড়ি বা আগের দিন পড়ি, পড়ে গিয়ে মানে আমি খুব বেশি প্রিপারেশনে বিশ্বাসী না, করি না সেটা, বাট মানে স্পন্টেনিয়াস রাখার চেষ্টা করি। সেই জন্য আমি মনে হয় যে ওভার রিহার্সড হলে বোধহয় মানে প্রবলেম হবে। এবার এখানে একটা মজা আছে, আমি যখন থিয়েটার করি তখন কিন্তু রিহার্সাল ছাড়া গতি নেই, করতেই হবে, রিহার্সাল ইজ মাস্ট অ্যান্ড ওভার আ লং পিরিয়ড অফ টাইম। সেটাকে আমি যেটা বারবার রিহার্সাল করেছি সেটা যাতে মেকানিক্যাল না লাগে, সেটার জন্যে আমি থিয়েটারের ক্ষেত্রে যে প্রসেসটা করি সেটা হচ্ছে লার্ন করে আনলার্ন করা। এটা একটা ডেভিড ফিঞ্চার এটা ভীষণ ফলো করে, ও এক একটা টেক মানে একটা শট 50-60টা টেক নেয়। তো ওর থিওরিটা হলো যে প্রথমে মানে রিহার্সেল মতো হচ্ছে 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 একটা পয়েন্টে লোকটা টায়ার্ড হয়ে গিয়ে ন্যাচারালি বেরোচ্ছে, রাইট? তো সেটা মানে দেখেন থার্ড টেক থেকে আমাদের মনে হয় যে হ্যাঁ যে সিনগুলো আজকে উঠবে কিনা, আমরা তো থার্ড টেক করার অনেক সময় একটাই পাই, মানে তুমি খুব নেহাত আমরা ফাম্বল করে গেলে, লাইন ভুলে গেলে একমাত্র, তাছাড়া এখন এক বিয়ন্ড ওয়ান টেক আমাদের লাক্সারি হয়ে গেছে সেটা। টোটাল তোমার কি মনে হয় যে একটা বাংলা, বিকজ ন্যাচারালি আমরা এই জোনটায় চলে এলাম, এই লাক্সারি নেই, খুব কম দিনে ছবি করে, কারণ ইন্ডাস্ট্রিটাই খুব একটা থ্রাইভিং নয়। ইফ দেয়ার ওয়াজ মোর মানি, যে তুমি যা একটা ছবির জন্য এখন পারিশ্রমিক পাচ্ছ সেটা ধরো 3 times or 4 times বাংলা ছবির একটা জন্য দেখে, এবং তুই বছরে 2 বা 3টে ছবি করবে, বিকজ ইউ মানি ওয়াইজ ইউ আর হ্যাপি যে এই 3টে করলে না, তাহলে তুমি একটা চরিত্র অনেক বেশি প্রিপেয়ার করতে পারতে বা অনেক বেশি তারকে মানে তার ভিতরে ঢুকতে পারতে, তাকে লুকের ওপর কাজ করতে পারতে, ফিজিক্যালি, মেন্টালি। আমি এটা কেন বলছি, আমার ঋত্বিকের সাথে 4টে ছবি হয়েছে এবং ঋত্বিক সাংঘাতিক ব্যস্ত তখনও ছিল, এখনো খুব ব্যস্ত। অনির্বাণদাকে যখনই অ্যাপ্রোচ করি সাংঘাতিক ব্যস্ত। আমার কিরকম মনে হয় ভদ্রলোক যেই পার্টিকুলার সেই ক্ষেত্রে ঋত্বিক ও অনির্বাণদা বুধবারে খাদান করছে, বৃহস্পতিবারে আমার সেটে অভিনয় করছে। ইটস নট ফেয়ার অন হিম, বাট হি হ্যাজ নো অপশন। হ্যাঁ, তো এই যে জায়গাটা, এটা তো মানে একদমই আইডিয়াল সিচুয়েশন নয়। তো এইটা হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস? আমার আমি কিন্তু এই কম পয়সাতে আমি চেষ্টা করি কাজটাকে কম করা। এটা আরেকটা জিনিস, আমাকে কাজ কম অফার করা, সেটাও একটা। কিন্তু আমি কনসিয়াসলি চেষ্টা করি যে ক্যারেক্টারটা করছি তাকে আরেকটু সময় দেব। কিন্তু হ্যাঁ, অবশ্যই যে আমাকে যদি 4 গুণ বেশি পারিশ্রমিক দেওয়া হতো তাহলে কিন্তু আমার ওই যে একটা তো চাপ থাকে কোথাও, কারণ আফটার অল এটা তো আমাদের একটা প্রফেশন, আমি তো আর সোর্স অফ ইনকাম নেই। সুতরাং আমি আরেকটু সময় ব্যয় করতে পারতাম। তার চেয়েও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি সেটে গিয়ে সময় পেতাম। আমাকে 18 দিন বা 20 দিনের মধ্যে ছবিটা শেষে করতে হবে, তার কোনো কেউ মাথার দিব্যি দিত না। এই 18-20 হলে এখন আমরা বলি যে ভালো সময় গেছে, এখন 13, 14, 15, 16তেও ছবি হচ্ছে, এবং এটাতে আমি আসছি। আজকে যদি আমার ঠিক বেশি দিন না, 10 বছর আগে যে সময়টা পাওয়া যেত, 30-32, আমি এমন ছবি করেছি যেখানে 43 দিন শুটিং হয়েছে।
তখন না একটা 42 দিন হচ্ছে টাইম পার। এখন 42 দিনে আমরা 2.5টে ছবি শেষ হয়ে যাচ্ছে। ওই সময়টাও যদি পেতাম 10 বছর আগে, আমরা 30 দিনে আমরা মোটামুটি একটা ভালো ছবি 30 দিন সময়, সেই সময়টাও যদি আজকে পাই, মানে এইটুকুনি বলতে পারি আমাদের যে কোয়ালিটি অফ পারফরমেন্স আছে বাংলায়, ইনক্রেডিবল। তারা কিন্তু ম্যাজিক দেখতে পারত, নট জাস্ট দ্য পারফরমেন্স, ডিরেক্টর্স, ডিওপিস, এডিটর, কেউ সময় পাচ্ছে না, ভাবার সময় পাচ্ছে না যে আমি সেটে গিয়ে বসে যে ভাববো আমার যে চারিদিকে, মানে ইউ হ্যাভ টু রিঅ্যাক্ট। এরকম নয় যে তুমি বাড়ি থেকে পুরো প্ল্যান করে আসতে পারো, অনেক কিছু ঘটে। এই জিনিসটা যে এটা কেউ বোঝে না যে ইউ ক্যান নট প্রিপেয়ার, যেটা অনির্বাণ বলছিল, সেমি প্রিপেয়ার করে আমরা ধরো কেটারারের মতো আধে মানে ফ্রাইটা করে এনেছো, হ্যাঁ করে একবার আমি ভাজবে কিছু সেটে ভাজতে এক একটা সময় ধরো একটা টেবিল, একটা কাপ, হঠাৎ করে তুমি বললে না এটা ভালো লাগছে না, এটা দিয়ে দাও। তার আগে ধরো এটা ছিল না, হঠাৎ করে আমি দেখলাম যে আচ্ছা আমি তো এই বিজনেসটা করতে পারি, এখান থেকে নিয়ে কথা বলতে বলতে চামচটা নিয়ে করতে পারি, এটা তো তখনই আমি ভাবতাম। তো আমার তখনই তো আমার ডায়লগ ডেলিভারি বা আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই ভাবার সময়টাই পাচ্ছি না। এইটাই আমার কাছে পারিশ্রমিকের চেয়ে বড় কথা, আমরা কি নাম্বার অফ ডেজ যদি বেশি, জাস্ট দ্য নাম্বার অফ ডেজ আমরা ম্যাজিক দেখে দিতে পারবো। এবং যে কারণে এবার তোমার কথায় আসছে, যে কারণে এই আগামী 5 বছরে তুমি দেখবে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আর্টিস্ট, প্রচুর আর্টিস্ট হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করবে, বিকজ আমাদের এই যে 16 দিন 17 দিন 18 দিনে কাজ করে করে যে এফিসিয়েন্সিটা তৈরি হয়েছে, সেটা কাজের দরকার। তারা ওই সময়ে ওই টাকাটা আর দিতে পারছে না যেটা দিতে পারত। তাদের এখন 60 ডেজ ছবি থেকে 45 ডেজ কমে গেছে, ওরা এখন ডেলিভার করতে পারছে না। ওদের অ্যাক্টররা বলছে না আমাদের সময় লাগবে। কে পারছে? বাংলা পারছে। বাংলা এমনিতে আমরা বাঙালিরা মাল্টিলিঙ্গুয়াল, আমরা মোটামুটি হিন্দি ইংরেজি বলতে পারি। তাদেরকে আনো, তারা এফিসিয়েন্টলি কাজ করে বেরিয়ে যাবে। এবং এই কারণে তুমি দেখো প্রচুর বাঙালি কাজ করছে এবং আগামী দিনে ঝাঁকে ঝাঁকে বাংলা ইন্ডাস্ট্রির আর্টিস্ট ওখানে কাজ করবে। তোমার মানে একটা এখন একটা বাংলা ছবি, একটা সার্টেন ক্যাটাগরি অফ বাংলা ছবি অনির্বাণ চক্রবর্তী ছাড়া ইনকমপ্লিট আমার মনে হয়। না আমার সত্যি মনে হয়, মানে সেটা সৃজিত হোক, শোনো সেটা এখন একটা মিথ হয়েছে। তোমার ছবি করার জন্য কি লাগবে? একটা স্ক্রিপ্ট লাগবে, একটা ক্যামেরা লাগবে, আর অনির্বাণ চক্রবর্তী। সামনের বছর যাতে একটা আমি কাজ না করতে না, এটা খুব ইন্টারেস্টিং। তুমি ধরো একটা তুমি রিনালির ছবিতে করেছো, হ্যাঁ, একটা জেনারেশন অফ ফিল্ম মেকার্স। তুমি সৃজিত, আমার ছবি, নতুন যারা অভিরূপ, হ্যাঁ, তাদের ছবিতে করছো তুমি। জয়দীপ দার অনেক কাজ করেছো। হি হ্যাজ আ হিউজ রোল টু প্লে। রাইট। বাট তোমাকে হচ্ছে এই যে মানে ওভারনাইট সুইচ করতে হয় একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে, অস্বস্তিকর না এখন একটা অভ্যেস হয়ে গেছে? দেখো, আমি যেহেতু অনেক দিন ধরে কাজ করছিলাম, অনেক বছর আগে, ওর যে আগের এক্সপিরিয়েন্স ও শেয়ার করলো, আমি তো ওর মধ্যে দিয়ে আসি। আমি একদম তেল গরম হয়ে যাওয়ার পরেই গড়া এসেছি, সুতরাং আমি ওইটা দেখে আসিনি। আমি তো গল্পই শুনি সবার কাছে। হ্যাঁ, এই কিছুদিন আগেই মানে পুজোতে একটা ছবি রিলিজ হলো শাস্ত্রী, সেখানে মিঠু চক্রবর্তীর সাথে অভিনয় করবার আমার খুব ছোট্ট একটা রোল ছিল, কিন্তু যে গল্পগুলো করছিল আগের সময়কার, এরকম অনেকেই করেন। রঞ্জিত মল্লিকের সাথে একটা ছবিতে অভিনয় করলাম, সেখানে উনি শেয়ার করছিলেন গল্প। আমি সেই সব গল্প শুনেছি এবং এগুলো আমার কাছে রূপকথার মতো মনে হয় যে এরকম কী করে হতে পারে এই শুটিং। কিন্তু আমি মোটামুটি এর মধ্যেই এসে পড়েছি। তো এবারে যেটা হলো সেটা হচ্ছে, আমি তো জানি এর মধ্যেই আমাকে করতে হবে। এবং তুমি যেটা বললে সত্যি, আমার ধরো লাস্ট 2 বছর যেরকম যাচ্ছে বা এখন যেরকম যাচ্ছে, লাগাতার শুটিং হয়তো, হ্যাঁ, এবার সেটা স্বাস্থ্যকর নিশ্চয়ই না। এর অন্য অল্টারনেটিভ যদি কিছু থাকতো সেটা নিশ্চয়ই অ্যাভয়েড করলে আমার জন্য সুবিধা হতো। কিন্তু আমি যখন এই পরিস্থিতিতে আমাকে কাজ করতে হচ্ছে, আমি যেটা করি সেটা হচ্ছে, আমি মোটামুটি গল্প শুনে আমাকে প্রথম কেউ অ্যাপ্রোচ করলে, খুব বাজে আইডিয়া আমি বলছি, আমি প্রথমে জিজ্ঞেস করি যে কখন শুট করবো। ফার্স্ট আগে জিজ্ঞেস করিনি, হ্যাঁ, বাকি কথা বলে লাভ নেই কেন। যদি দেখা যায় যে ডেট মিলছে, তাহলে আমি মাথা খারাপ করে দিই, আমাকে স্ক্রিপ্ট দাও। মানে শুধু সামারি স্টোরি আইডিয়া নিয়ে আমার হবে না,
পুরো স্ক্রিপ্টটা আমি চাই এবং ঘ্যান করি সেটা নিয়ে রীতিমতো। এবার সেটা নিয়ে নিই। এবার আমি না কি হয়, ধরো সাইমালটেনিয়াসলি আমার হয়তো 3টে ফিল্মের শ্যুট চলছে, এখানে আমি 4 দিন করছি, ওখানে তারপর 2 দিন করছি, এটা করছি, তার মধ্যে জার্নি করতে হচ্ছে, এটা লোকেশন, ওখানে লোকেশন। আমি প্রিপারেশন যেটা, সেই প্রিপারেশনটা না আমি একদম ফ্লোরে যাওয়ার আগে নিই। হ্যাঁ, মানে আমি চরিত্রটার সম্বন্ধে আমার কোনো ডাউট যাতে না থাকে। দরকার হলে আমি ডিরেক্টরের সাথে ফোন কথা বললাম, সামনাসামনি মিট করলাম, কিন্তু খুব একটা ডাউটের জায়গা আমি কারণ আমি অ্যাকচুয়ালি পরে গিয়ে আর পাবো না। হ্যাঁ, এবার আমি মোটামুটি চরিত্রটা আমার মাথায় তৈরি করে রাখি, লাইনগুলো আমার আর একটা সুবিধা আছে, সেটা যেহেতু আমি শুটিংয়ের বাইরে আর কিছুর সাথে ইনভলভ না, আমি শ্যুট করি আর বাড়িতে আসি, আর বাড়ি থেকে শ্যুট করতে যাই, খুব একটা হ্যাঁ আমি কোনো না কোনো একটার ভেতরে রয়েছি, সেটা খুব না মানে ওরকম লাইন করে ডিমান্ড করা যাবে না যে আমি এক্স্যাক্টলি কি করছি, কিন্তু সামথিং ইজ গোয়িং অন ফর শিওর। এবার ওইটাই এক ধরনের প্রিপারেশন, আমি এটার কথা ভাবছি, ওটার কথা ভাবছি, এবং সেই জন্য আমি দেখেছি এবং সিনসিয়ারলি করার চেষ্টা করি। আমি সেই জন্য কোনো সময় একটা পার্টিকুলার দৃশ্য, ধরো আজকে কালকে অন্য একটা শ্যুট করে এসেছি অন্য একটা চরিত্রে, আজকে তুমি আমাকে যখন একটা শ্যুটে একটা কোনো পার্টিকুলার সিন দিচ্ছ, এর ঠিক আগে কি হয়েছে, ঠিক পরে কি হয়েছে, আমি কোথায় দাঁড়িয়েছি, এই নিয়ে আমার কোনো ডাউট তৈরি হয়। মানে এই ঘটনাগুলো ঘটে গেছে, এগুলো ঘটা বাকি আছে, আমি পুরো গল্পের সেইটা, হ্যাঁ সেইটা, এইটাই আমি অ্যাকচুয়ালি পুরোটা না আগে তৈরি করে রাখি যাতে ওই সময় গিয়ে আমাকে না হাতড়াতে হয়। এবং সেটার জন্য আমার নিজের নোটস নেওয়ার একটা পদ্ধতি আছে, সেগুলো আনসাইন্টিফিক হতে পারে, কারণ আমি যেহেতু শিখে আসি, আমার মতো করে একটা পুরো জিনিসটার পুরো আমার যে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টের মধ্যে আমার নিজের নোটস আছে অ্যাবাউট মাই ডেভেলপমেন্ট, অ্যাবাউট মাই ক্যারেক্টারের আর্ক, কোথায় আমার চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে। তো এই সিনে যখন দাঁড়িয়ে আছি তখন আমি ওই একটা পাতা আছে, একটা ম্যাপ মতো কাইন্ড অফ, ওইটা দেখলে আমি বুঝে যাই যে আমি গল্পের এখন কোথায় দাঁড়িয়ে আছি। তো তুমি যদি আমাকে আজকে সিন নাম্বার এইটা করতে দাও আজকে, আমি জানি যে এইগুলো এখন আমার সাথে ঘটেনি, বুঝছো? এই একটা কাইন্ড অফ হোমওয়ার্ক। আমি সব ছবির জন্য করো না, কখনো যদি এখন দেখো যে ডিরেক্টরও ইন্টারেস্টেড নয়, হ্যাঁ মানে একটা প্রজেক্টটা নিয়ে করছি, কিন্তু মানে পুরো জিনিসটার মধ্যে একটা কাউ প্রফেশনালিজম নেই, অন্য একটাও মানে এক্সাইটেড নয়, তখন কি তুমি একটা ডিমোটিভেটেড? না, খারাপ লাগে নিশ্চয়ই ফ্লোরে গিয়ে, সব রকম অস্বস্তি সবই হচ্ছে, করছিও আমি, কিন্তু আমার এই প্রসেসটা অ্যাকচুয়ালি আগে হয়ে গেছে, মানে ফ্লোরে গিয়ে এক্সপিরিয়েন্স করার আগে। এবং দেখো আমি আমার কাজটা করে হ্যাঁ, অনেক সময় হয় কি যে ধরো আমি দেখছি ডিরেক্টর আমার বন্ধু স্থানীয়, বাকি ইউনিটটা ওরকম না, আমি কিন্তু তার সাথে শেয়ার করি কি হচ্ছে, সেও বলছে যে আমার হাতের বাইরের ঘটনা ঘটে, তো এইগুলো কিন্তু যার যা সে, বা আমার কয়েকটা আমার বন্ধু আছে তার সাথে আমি হয়তো শেয়ার করলাম এরকম, কিন্তু ঘটনাটাকে চেঞ্জ করার ক্ষমতা তো কোনো অ্যাক্টরের হাতে নেই, তো সেটা মেনে নিতে হয়। কিন্তু তার জন্য আমার সিনসিয়ারিটিতে আমি ভাটা পড়তে দিই না, সেই ব্যাপারে অ্যালার্ট থাকে যে আমি আমারটুকু ঠিক করে। এবং সেই ছবি যখন সেরকম ছবি যখন রিলিজ হয়েছে, লোকজন দেখেছে, সেই ফিডব্যাক কিন্তু খুব অনেস্টলি পাওয়া যায় যে তোমার এই কাজটা বা অন্য আরেকজনের কাজটা ও কিন্তু খুব ভালো করেছে, হ্যাঁ মানে ওর জায়গায় খুব ঠিক, ছবিটা খাঁজা হয়েছে, হ্যাঁ কিন্তু ওর একটা খুব ফেমাস লাইন আছে যে he hasn't failed the film has failed him, রাইট। তো সেটা মানে আমার জায়গায় যাতে আমি পুরোটা অনেস্ট এবং সিনসিয়ার থাকতে পারি। একটা জিনিস, বম্বেতে ওটা তুমি কাজ করেছো, কোটাই তোমার কাজ হলো, একটা ওখানকার অ্যাক্টরদের একটা প্রবলেম বলতে পারো বা একটা পার্সপেক্টিভ আছে, এনসেম্বল কাস্ট হলে প্রচুর তারা তাদের মানে অ্যাভয়েড করে, মানে যদি সে লিড প্লে করে থাকে বা হ্যাঁ, তুমি তো বাংলা ছবিতে বেশিরভাগ সময় ইউ প্লেড ইদার আ প্রোটাগনিস্ট অর আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তোমাকে যখন তুমি দেখো যে হতে পারে এই ছবিতে 8 জনের পোস্টারে 8 জনের মধ্যে আমি একজন, হ্যাঁ, ইজ ইট এ প্রবলেম? মানে তুমি যখন পড়ছো স্ক্রিপ্টটা বা তুমি যখন ডিরেক্টরের সাথে শুনে যাচ্ছ আজ আর কি চরিত্র আছে, আচ্ছা আরো ও আছে, আচ্ছা এটা কি তোমার মাথায় চলে? মানে চলচ্চিত্রটাও একটা এনসেম্বল ফিল্ম, তো আমি যখন কাস্টিং করছিলাম আমার মনে হচ্ছিল যে সবাইকে যেন ইম্পর্টেন্স দেওয়া উচিত, যাদের জন্য আমি কাস্ট করছি দে শুডন্ট ফিল যে লেস ইম্পর্টেন্ট ইন এনি ওয়ে। তো তুমি হাউ ডু ইউ লুক এট?
দেখো আমার কাছে, আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই বলছি, তুমি 8 জনের মধ্যে একজনের ছবি হিসেবে আমার ছবিটা যদি পোস্টারে দাও, আমার কাছে এটা স্টেপ আপ। কারণ আমি প্রথম থেকে অনেক ছবিতে কাজ করেছি যেখানে পোস্টারে আমার ছবি, হয়তো নাম ভূমিকা আমি আছি, সেটা টোটাল 1.2, এটা টোটাল 2. হ্যাঁ 1.2 তে এরকম অনেকবার হয়েছে, কারণ 2.2 তে এসে যে আমার ছবি পোস্টার থাকলে পরে যাচ্ছে পোস্টার করে দিয়েছে না। হ্যাভিং মানে জোকস অ্যাপার্ট, আমি কোনোদিনই না পজিশনিং এ খুব একটা বিশ্বাস করি না। আমি মনে করি যে আমার পজিশনিং বলো, আমার স্টেটাস বলো, সেটা আমি তৈরি করব বিটুইন অ্যাকশন এন্ড কাট। আমি কি গাড়ি চড়ি, কোন পিনকোডে থাকি, কি ড্রেস পরি, কোথায় ভেকেশনিং করি, বা আমার কোন জায়গায় নামটা এলো পোস্টারে কত বড় ঠিক ইঞ্চি দিয়ে মেপে কত বড় আমার মুখটা দেওয়া হলো, আমি এসবে বিশ্বাস করি না। হয়তো সেই কারণে আমি 30টা বছর নেক্সট ইয়ার কাজ করবো অ্যাজ আ প্রফেশনাল অ্যাক্টর। আমি বম্বেতে এটা দেখেছি, অনেকে একটু মানে আনইজি ফিল করে। আমার কাছে তুমি বললে তো আমি এটা উপলব্ধি করেছিলাম গত বছর, আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছে। পরে রিয়েলাইজ করলাম যে বম্বেতে ওদের পজিশনিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীকালে কাজ পাবে কি পাবে না, পেলে কিরকম কাজ পাবে, এবং সেই কাজটা পাওয়ার পর সে কতটা টাকা পাবে সেটা নির্ভর করে ওর পজিশনিং এর উপরে। যে কারণে ওরা এতটা কনসিয়াস যে ওদের সোশ্যাল মিডিয়ায় কিরকম ইমেজ যাচ্ছে, কিরকম ছবি উঠছে, জিমে যাচ্ছে হাজার হাজার টাকার, প্রায় লাখ লাখ টাকার ডিজাইনার ড্রেস পরে, এয়ারপোর্টে যাচ্ছে। আমরা শুটিং এর সময় তো সাজি না একটা প্লেন ধরার জন্য, ওরা কেউ একটা 10 সেকেন্ডের রিল ছাড়বে। হ্যাঁ, তো এই প্রেশার ওদের চিন্তাধারাটা, ওদের দুনিয়াটাই আলাদা। বাট আমি শিওর কলকাতাও এইভাবে অনেক ভাবে। আমি জানি এখন কিছু হিরোইনরা ডায়লগ নাম করে, ওর কটা ডায়লগ আছে, আমার কটা ডায়লগ। সেই হিরোইনরা কত বছর টেকে বলবে? হ্যাঁ, তারা কি কেউ ঋতুপর্ণা হতে পারে? পারে না। তার কারণ হচ্ছে কিনা ঋতুপর্ণা আজকে 32 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। ওর সবচেয়ে বড় গুণ হচ্ছে ও কিন্তু এসব কোনদিন দেখে মন দিয়ে, যখনই গেছে যেখানে গেছে পরপর দিনে হয়তো 3টে শিফট করেছে, কিন্তু 3টে যতটা সম্ভব এফর্ট দিয়ে ঠিক গেছে। তো যারা ডায়লগ গুণে, যারা মানে পজিশনিং এর ব্যাপারে যারা খুব বেশি কনসিয়াস না, তারা আমার মনে হয় পাটের থেকে বোধহয় মনটা সরে যায়। এখানে একটা খুব জিনিস ইম্পর্টেন্ট শেয়ার করার, আমি জানি না তোমাকে যখন আমি স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম তখন নামটা কি ছিল, ফিল্মটার ইনিশিয়ালি নামটা ছিল ওর চরিত্র। হ্যাঁ বলেছিলাম, বলেছিলাম। তো আমি যেদিন নামটা আমরা চেঞ্জ করলাম, যেটা আমার উপায় ছিল না চেঞ্জ করার, সেটা একটা কারণ, একটা অন্য কারণ আছে, তখন আমার খুব বলতে খুব খারাপ লেগেছে যে একটা মানুষ যখন সে টাইটেল ক্যারেক্টার করছে, বাট আই ওয়াজ সো সারপ্রাইজড, কোনো রিয়াকশন, কোনো চালচিত্র নামটা খুব ভালো হয়েছে, ওয়াজ হিজ রিয়াকশন। তো এটা আমি ওয়াজ সো প্লেজেন্টলি সারপ্রাইজড, এবং আমার মানে টোটাল প্রতি রেসপেক্ট মানে ইনস্ট্যান্ট, ওর সামনেই বলছি, ইনস্ট্যান্টলি ইট জাম্পড। মানে কেননা একটা টাইটেল রোল ইজ সামথিং এলস। হ্যাঁ, মানে আচ্ছা তোমাকে সেম প্রশ্ন করবো, কারণ তুমি ধরো একটা ওই যে রাজস্থানের যে একেন বাবুটা was one of the biggest hits of that year, last year, one of the biggest hits. মানে তুমি you are the leading man, যে একটা বাংলা ছবি যেখানে বছরে 2 বা 3টে খুব কেঁদে কুকিয়ে ছবি প্রডিউসারকে পয়সা ফেরত দেয়, সেই তার মধ্যে তুমি লাস্ট ইয়ারের মানে one of the biggest hits। সেখান থেকে তোমাকে যখন লোকেরা এখন এসে অনেক চরিত্রের মধ্যে তুমি একজন, বা তোমার মানে ধরো 120 পাতার স্ক্রিপ্টে তোমার 10 পাতার রোল, তোমার কিভাবে তুমি ব্যাপার এই এনসেম্বলের ব্যাপার? আমি তো ওরকম মানে একদম প্রধান চরিত্রের পাশের একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র, ছোট লেন্থের চরিত্র, সব রকমই করি। আমাকে যখন বলা হয়, প্রথম কথা হচ্ছে যে স্ক্রিপ্টটা আমাকে অ্যাপিল করলো কিনা, মানে আমার ওভারঅল মানে আমার সেন্সিবিলিটিকে, সেটা একটা ফ্যাক্টর। আর তার মধ্যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার যদি মনে হয় যে আমি একটা খুব ছোট কিন্তু একটা এমন ইম্পর্টেন্ট একটা জাংশনে আমার চরিত্রটা এলো, বা একটা কিছু কনভে করে গেল যেটা এই গল্পের জন্যে অপরিহার্য, হ্যাঁ, তাহলে আমার সেটা করতে কোনো আপত্তি নেই, আমার করতে ভালোও লাগে। কিন্তু যদি মনে হয় কখনো যে এটা জাস্ট একটা ক্যারেক্টার, যেটা জন্যে আমি নিজেকে
খুব মনে হচ্ছে না যে আমি আমি এটাতে করলে কিছু অ্যাড করতে পারবো যেটা হয়তো অন্য কেউ করলে পারবে না, বা ডিরেক্টরের প্রবলেম, মানে যেটা দেখে মনে হবে যে যেটা যে কেউ একজন করে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে মানে আমি কি জরুরি খুব একটা। হ্যাঁ, এবার অনেক সময় এমন হয় যে সেরকম মনে হলে আমি হয়তো আবার খুব বড় চরিত্র শুরু থেকে শেষ আছে সেটাও আমি রিফিউজ করে দিয়েছি, কারণ পুরো স্ক্রিপ্টটার সেন্সিবিলিটিটা আমাকে ম্যাচ করেনি। আমি না, এটা আমি করবো না, এরকম প্রচুর, মানে আমি এই এক নাগারে কাজ করার ফলেও প্রচুর কাজ আমি মানে এক নাগারে না বলতে থাকি। তার মধ্যে অনেক কারণে সময় ম্যাচ না করা হতে পারে, কিন্তু এই যে আমার পড়ে ভালো লাগেনি সেটা একটা বড় কারণ। এবং আমি অনেককেই দেখেছি যে যারা ফ্লোরে গিয়ে তারপরে আফসোস করছেন যে এইটা তো মানে তাদের জানা ছিল না স্ক্রিপ্টটা প্রপারলি, যে তারা কোথায় আছে, সেটা কিন্তু আছে। আমি দেখি চারপাশে অনেকেই খুব অ্যাওয়ার না ওটা নিয়ে। আমি সেই জন্যই ওই ঘ্যানটা করে শুরুতেই করিনি, কারণ আমি ওখানে গিয়ে সারপ্রাইজ হতে চাই না। হ্যাঁ, তো সেইটা আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবং দেখো আমি তো সত্যি কথা যেটুকু পরিচিতি বা লোকের ভালোবাসা পেয়েছে আমি তো একদমই আশা করি, মানে আমি যে অনেকটা বয়সে 40 ক্রস করে আমি এসেছি, এবং সেটার কারণে মানে আমি যেটা পাচ্ছি সেটা নিয়ে আমি খুবই খুশি। এবং কিন্তু আমি এটাও তার সাথে খুশি যে আমি কি করতে চাই আর কোনটা করতে চাই না সেই ডিসিশনটা আমি নিতে পারছি। মানে আমার কখনোই আমি ফোর্সড হয়ে কোনো কাজ করিনি, মানে যে কাজগুলো করেছি তার পেছনে করার কিছু না কিছু একটা রিজন আছে আমার কাছে, এবং সেটা আমার কাছে ক্লিয়ার, মানে আরবিট্রারি কোনো কারণে আমি কোনো কাজের মধ্যে জাম্প করি। তোমাদের দুজনকে যখন এই আমার ছবিতে একসাথে মানে কাস্ট হলো, কেন আমার আলাদা করে কনিষ্ক মনে হয়েছে ওটা খুব ভালো হবে, আলাদা করে নাসির মনে হয়েছে তুমি খুব ভালো হবে। তারপরে অফকোর্স আমি রিয়েলাইজ করলাম একটু হেলদার জটাই হয়ে গেল। তো তোমাদের মধ্যে অফ স্ক্রিন এমনি বন্ডিংটা কিরকম আমার খুব জানতে, কারণ তোমাদের নিশ্চয়ই কটা সিজন হয়েছে? চারটে, এবং এই চালচিত্রে কিছু সময় কাটিয়েছো। এছাড়া আর কোনো ছবি? হ্যাঁ করেছি, আর মুখোশ। তো ইউ মাস্ট হ্যাভ স্পেন্ট লাইক ধরে নিলাম সব মিলে 100-150 দিন একসাথে, 120 দিন একসাথে অন সেট। তো তোমাদের মধ্যে কি একটা বেশ একটা আলাদা বন্ডিং আছে বিয়ন্ড প্রোডাকশন হাউস, বিয়ন্ড ডিরেক্টর, বিয়ন্ড আদার অ্যাক্টরস, দুজনের মধ্যে একটা অ্যাবসলিউটলি মানে একটা বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা তৈরি হয়ে গেছে। অনেক সময় আমরা ফোন করি, একে অপরের সঙ্গে কথা বলি, সেটা কিন্তু কোনো রকম ফিল্ম সংক্রান্ত বিষয় নেই, জাস্ট নিজেদের মধ্যে একটা ছোট্ট আড্ডা হয়ে গেল, বা কোনো একটা জায়গায় দেখা হলে একটু সাইডে গিয়ে খানিকক্ষণ 3-4 মিনিট 5 মিনিট নিজেদের কথাগুলো বলে আবার আমরা ক্রাউডে চলে গেলাম, এরকম হয়েছে। তো এইটা সচরাচর অন্তত আমার ক্ষেত্রে ঘটে। আর সবার সঙ্গে মন দিলে কথা বলারও এখন আর পরিবেশ নেই, তো ওর সঙ্গে হয় একটা হয়ে গেছে, টেবিলের ম্যাচ হয়ে গেছে। ও সেটে অনেক সিরিয়াস থাকে, আমি প্রিপেয়ার থাকি, কিন্তু আমি প্রচুর হাবিজাবি কথা মানে হেডমাস্টার সৃজিত বলে টেক্সট থাকে না, টেন্স না, আমি টেন্স বলছি না, ও না সিনসিয়ার থাকে, ওকে আমি দেখি অনেক সময় খেয়াল করেছি। এমনিতে তো আমরা আড্ডা মারি হাবিজাবি, আর ওর তুলনায় আমি অনেক বাজে কথা বলি বেশি। হ্যাঁ, এবার কি হচ্ছে, ও আমি দেখছি যে ও প্রিপারেশন নিচ্ছে হয়তো করে, মানে যেখানে বড় বড় লাইনস আছে, চাঙ্ক আছে, ও ইয়ে করছে দেখছি। এবার আমি অনেক সময় দেখে অ্যালুফ থাকি, আবার কখনো কখনো আমার মানে ভেতরে কিছু দেখে বুড়বুড় করছে, বলতেই হবে। তখন হয়তো ওই সময়তে গিয়ে খুব সিরিয়াস একটা ঘটনা, তার আগে আমি গিয়ে ওটা বললাম, বা প্রচণ্ড হাসাহাসি হলো। অনেক সময় মনে হয়েছে যে এক নাগারে সারাদিন ধরে আসছি দুজনে, এটা দেখে বাকিরাও অবাক হয়েছে, মানে কি চলেছে। মানে আমি হয়তো যে কোনো জিনিস দেখছি সেটা নিয়েই একটা বাজে কথা বলতে পারি, এবার সেটা আমাকে দেখে এমনিতে লোকজন ভাবে না, কিন্তু যারা সাথে মিশেছে তারা জানে যে আমি প্রচুর মানে ভুলভাল কথাবার্তা এক নাগারে বলি, এবং সেটা এই তোমার সেটাও হয়েছে অনেক সময়। হ্যাঁ, তুমি হয়তো দেখেছো বা খেয়াল করেছো যে ওখানে তো ও আমার পূর্ব পরিচিত, আমি ইন্দ্রজিৎকে বা শান্তনুকে চিনতাম না, এখানে আলাপ হয়েছে, কিন্তু ও যেহেতু পূর্ব পরিচিত, হয়তো খুব সিরিয়াস একটা ঘটনা হবে, পরেই হবে,
এবং আমি এটা দেখেছি যে আমাকে খুব একটা এফেক্ট করে না, মানে আমি আমার নিজের মানে খুব সিরিয়াস সিনের আগেও আমি হাসি মজা করতে পারি। আর ওর সাথে দেখো যখন প্রথম আমার আলাপ হলো ওই ফেলুদার আগে একটা মিটিংয়ে, তো স্ক্রিপ্ট রিডিং এর সময়, তখন ওকে যেহেতু আমি অভিনেতা হিসেবে অনেক দিন থেকে চিনি, তো আমি তো যাকেই প্রথম দেখি তখন এরকম হ্যাঁ মানে এদের আমি স্ক্রিনে দেখে এসেছি। তো সুতরাং যেমন আমার অত্যন্ত পছন্দের অভিনেতা ঋত্বিককে আমি সবসময় মানে ওর অভিনয় হ্যাঁ এর মধ্যে দেখেছি। এবার যখন ওর সাথে আলাপ হলো এবং এখন ওর সাথে খুবই বন্ধুত্ব, তো আমার মাঝে মাঝে খুব অবাকও লাগে আর কি, হ্যাঁ যে মানে যেহেতু আমি অনেক পরে অল্প কদিনের মধ্যে এই সমস্ত ঘটেছে আমার, তো সেরকম ওর সাথে ওরকম আলাপ হলো। তারপরে দেখলাম যে আচ্ছা ও ফার্স্ট দিনে খুব একটা কথাবার্তা হয়নি, শ্রীজিতের বাড়িতে যেটা হয়েছে, তারপরে ও একটা ইনিশিয়েটিভ নিল যে যেহেতু আমি লালমোহন বাবু প্লে করবো এবং কল্পন যে তোপসে করবে, আমাদের যাওয়ার আগে একদিন একটুখানি ফ্যামিলিয়ার হওয়া দরকার। তো ও ওর বাড়িতে আমাদেরকে ডাকলো, আমরা একদিনকে বসে সেখানে কোনো ফিল্ম রিলেটেড গল্প না, এমনি আর কি একজন আরেকজনের সাথে আলাপ করালো, সিঙ্গারা মিষ্টি ফিষ্টি সব খাওয়ালো। এবং সেই দিনকেই কিন্তু আমি প্রচুর পরিমাণ বাজে কথা বলে কাছাকাছি এসে গেছি। আর আমাদের সাথে যে তোপসে করে কল্পন, ও তো আমাদের থেকে অনেকটাই ছোট, কিন্তু ও প্রচুর জোক ক্র্যাক করে এবং ভুলভাল কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই অনুযায়ী আর কি মানে ইজি হয়ে গেছে। হ্যাঁ এখন যে ও যে বলছে যে ফোনে আমাদের যে কথা হয়, ফোনে কথা বলে যে সামনে কোনো প্রজেক্ট একসাথে থাকলে হতে পারে, অন্য গল্প হতে পারে, বিএনপিসিও হতে পারে, মানে সবকিছুই করি আর হ্যাঁ, মানে একটা বন্ধুত্ব হয়ে সেটে ফিরে আসি। সেটে একমাত্র এই 4টে সিজনে সৃজিত মুখার্জির কাছ থেকে একজন বকুনি খায়নি। ওর ভীষণ অসম্ভব প্রেম ওর প্রতি আর বিশ্বাস, হ্যাঁ ও কিছু করতে পারে। সেই কারণে আমি চুপ করে থাকি, এক্ষুনি আবার শুরু করেছো গিগলিং লাইক স্কুল গার্লস, এরপর শুরু করে দেবে। তো বকুনিটা আমাকে ওকে দেবে না, আমাকে দেবে। বাট আর আমি এগুলো নিঃশব্দে করতে পারি। হ্যাঁ, আর এমন একটা মুভ করে না যে আমি আমার মাথা থেকে তো কিছু বেরোয়নি, ওরাই কিছু হাসছে, আমাকে ইনক্লুড করেছে, এরকম করে। যেটা আমার মনে আছে ছিন্নমস্তার অভিষেক একটা চাঙ্ক আমাদের ক্লাইম্যাক্সের একটা সিন, গুচ্ছের ডায়লগ, ওনা সকাল থেকে একদম ওই সাজবাবু সিরিয়ালে ওদের যে লুকটা যেটা হয় ও আমাকে করে দেখাচ্ছে, আমি কিছুতেই হাসি চাপতে পারছি না। শ্রীজিৎ মনিটর থেকে কি হলো, কি ব্যাপার করে যাচ্ছে, এইগুলো করে। মানে on the set it's a lot of fun. হ্যাঁ, আপনাদের কাছে ফেরত আসি। এত আমাদের আড্ডায় মগ্ন হয়ে গেছিলাম যে ক্যামেরাও চলছিল, খেয়াল ছিল আবার খেয়াল ছিল না অনেকটা সময়। তো বুঝতেই পারছেন আমাদের সেটেও খুব আমরা এনজয় করেছি। ওরা অ্যাকচুয়ালি মানে একটা পয়েন্ট অফ টাইমে পড়ে না, মানে কে কত বড় অভিনেতা, কে এসে একটা হল কাঁপাবে, ওসবের বিয়ন্ডে একটা সম্পর্ক এবং দুটি প্রচন্ড ভালো মানুষ যার সাথে সিনেমার বাইরেও কথা বলা যায়, কফি খাওয়া যায়, অনেক কিছু নিয়ে ডিসকাস করা যায়। তো আজকে আমার তো খুব ভালো লাগলো এবং আশা করি আমাদেরও খুব ভালো লেগেছে। মানে এই ধরনের প্রশ্ন কোনো কাউকে ছোট বা বড় না করেই বলছি, এই ধরনের প্রশ্ন চট করে আমাদেরকে করা হয় না আমাদের কর্মজীবনে বা যেখানে যেখানে ইন্টারাকশন হয়। এই ধরনের প্রশ্ন আর তার উত্তর দেবে এবং বন্ধুদের সঙ্গে বসে কথা বলা, এটা আলাদা মানুষ। আমি অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন করতে ভুলে গেছি। ছবিতে কোনো মজার ঘটনা আর রোজই মজা, আর ছবিতে কি কোনো চমক আছে, এই দুটো প্রশ্ন আমার করা হয়নি। আশা করি সেটা অন্যরা খুশিয়ে দেবে। বাট থ্যাংক ইউ ফর ইউর টাইম। খুব ভালো লাগলো। আমরা বলবো না যে আমরা আমাদের ছবি গিয়ে দেখুন, যদি ইচ্ছে করে তাহলে অনেক মাধ্যম দিয়ে আমরা প্রচার করছি, এটা প্রচারের জন্যই আড্ডাটা করিনি। আমাদের সব ছবি দেখুন, মনে হয় খুবই চেষ্টা করা হচ্ছে ভালো ছবি করার। কিছু রিয়াকশনারি করা হচ্ছে, কারণ একটা সার্টেন টাইপের ছবি চলছে, কয়েকজন সেরকম ছবি করছে, কয়েকজন মন থেকে অন্য রকমের ছবি করছে। সব ছবিরই গুণ আছে, সব ছবিরই দোষ আছে, তবে একদম বাংলা ছবিকে ছুঁড়ে ফেলে দেবেন না। চেষ্টা করে যাচ্ছে, সবাই এখনো বানাচ্ছে, খুব ভালো ভালো কাজ হচ্ছে।
দেখার চেষ্টা করবো। থ্যাংক ইউ স্যার।